হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডেক্স সম্পর্কে আমার গত ভিডিওটা দেখলে আমি সেখানে বলেছিলাম যে আমাদের ইন্ডেক্স বর্তমানে সাইডওয়েজ মুভমেন্টে থাকবে এবং সর্বোচ্চ পরিমাণ হয়তো এই লেভেলটা 4750। আমরা বলেছিলাম যে এই 4750 যদি ব্রেকডাউন করে তাহলে আমাদের মার্কেট আপাতত এখান থেকে উঠলেও খুব একটা বেশি উঠবে না, হয়তোবা এই পর্যন্ত যেতে পারে। তবে একটা বিষয় কি, 4750 আপাতত ব্রেকডাউন করেনি, তবে এখান থেকে যে ব্রেকডাউন করার সম্ভাবনা নেই সেটিও আমি একেবারে ডিনাই করব না। তবে এখান থেকেও ব্রেকডাউন করার সম্ভাবনা থাকলেও সেটি খুবই বর্তমানে কম এবং না করার সম্ভাবনাই বেশি। তবে আমি এখান থেকে ইন্ডেক্স সম্পর্কে বলতে চাইলে হয়তো এক কথায় বলবো, এখান থেকে হয়তো বা দু একদিন নেগেটিভ দেখলেও আমরা এই 4750-এর আশেপাশে আর যাব না। এবং সবচেয়ে বড় কথা হলো, বর্তমানে আমাদের 7-8টি ব্যাংকের যে ডিভিডেন্ড দেয় নাই, এই ডিভিডেন্ডটা ঘোষণা হয়তো আসতে পারে দু একদিনের মধ্যেই, এবং এ সম্পর্কিত আমি একটি নিউজ দেখেছি এবং সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা যদি এখানে ব্যাংক সেক্টরের চার্টটা খুলি, ব্যাংক সেক্টরের চার্টটা আমরা অলরেডি এখান থেকে ব্যাংক সেক্টর সম্পর্কেও গত বেশ কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে আমাদের ব্যাংক সেক্টর যদি এই লেভেলটার নিচে নামে, এই যে এখানে দিয়েছি যে 14 টাকা 70 পয়সার নিচে যদি নামে, মানে বর্তমানে যে লেভেলটাতে অবস্থান করছে সে এর নিচে যদি ক্লোজিং দেয়, মোটামুটি একটি সেল সিগন্যাল এখানে পাবো এবং হয়তো বা আরও কিছু কারেকশান দেখতে পাবো। তো আমরা শেষ দিনে দেখলে হয়তো বা দেখব এখানে আমাদের ভলিউমটা ছিল না এবং সে অনুযায়ীও আমরা বলতে পারি এই ব্রেকআউটটি হয়তো বা ভ্যালিড নয়, এটি জাস্ট একটি রিটেস্ট সিনারিও হইতে পারে। তো এখান থেকে হয়তো বা আমরা আবার একটু পজিটিভিটি দেখতে পারি। তো পজিটিভিটি দেখার আরেকটি কারণ হিসেবে আমি এখানে বলতে চাই যে আমাদের ব্যাংক সেক্টরগুলোর মধ্যে অনেক ব্যাংক আমাদের ডিভিডেন্ড দেয়নি, এবং তাদের মধ্যে আমি কিছু নিউজে দেখেছি এবং বেশ কয়েকটি ব্যাংকের কথা আমি বলতে চাই। এই ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংক, এসআইবিএল, এনআরবি ব্যাংক, রূপালী ব্যাংক, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এই ব্যাংকগুলো আছে এবং এইগুলো সম্পর্কে আমি যে নিউজগুলো দেখেছি সেগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এবি ব্যাংকের হচ্ছে নতুন করে হচ্ছে 31 মে সন্ধ্যা 6টার দিকে তারা মিটিং ডাকার সম্ভাবনা রয়েছে এবং এই দিনে হয়তো বা তারা তাদের Q3 EPS এবং তাদের যাবতীয় ডিটেলস দিবে এবং আপনাদের যে ডিভিডেন্ড সেটিও ডিসবাস করবে, ডিভিডেন্ডটা ঘোষণা হয়তো বা করবে। এবং Q3 আগের ইপিএস ছিল 3 পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল বর্তমানে 45 পয়সা, যেটি অনেকটাই মাইনাস এবং যা থেকে আমার মনে হয় সর্বোচ্চ পরিমাণে হয়তো বা 5% বা এর আশেপাশে ডিভিডেন্ড দিতে পারে, বা এর কম 5%-এর বেশি হয়তো বা কখনো আশাও করব না, কারণ নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, সে তার হচ্ছে ক্যাশ দেওয়ার অ্যাবিলিটি নাই বর্তমানে বললেই চলে। সো 5% স্টক এই ব্যাংকটির জন্য মোর দেন এনাফ বলে আমি মনে করি। তারপর হচ্ছে এসআইবিএল সম্পর্কে বলতে গেলে, এবি ব্যাংক হচ্ছে 31 মে সন্ধ্যা 6টার দিকে তাদের বোর্ড মিটিং হবে এবং সেখানেই তারা এই ফিনান্সিয়াল ডেটাগুলা দিবে বলে আমি শেষে একটি নিউজে দেখেছি। এসআইবিএল অনুরূপভাবে 29 মে দুপুর 2টায় Q3 EPS আগে ছিল ওদের 37 পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস 37.56 পয়সা। তো এরও মোটামুটি ক্যাশ দিবে না, কারণ নেট অপারেটিং ক্যাশ ফ্লো এরও যথেষ্ট পরিমাণে মাইনাস 37 পয়সা, মাইনাস 37 টাকা 56 পয়সা মাইনাস, এইটাও অনেক। তারপরে এনআরবি ব্যাংকও দেখেছি, সেটা 29 মে দুপুর 2টায় দিবে এবং
কোয়ার্টার 3 ইপিএস ছিল +12 পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল 7 টাকা 8 পয়সা। তো আই হোপ যে এনআরবি ব্যাংকের যেহেতু নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা পজিটিভ আছে, সে ক্যাশ আর স্টক মিলে মোটামুটি 5%-এর আশেপাশে 8%-এর আশেপাশে অথবা 7%, ইভেন 10%ও দিতে পারে। এবং রূপালী ব্যাংক 29 মে লভ্যাংশ দিবে। কোয়ার্টার 3 ইপিএস ছিল 13 পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল -45 পয়সা। তো এইটা থেকেও মোটামুটি 10%-এর আশেপাশে আমরা হয়তোবা এক্সপেক্ট করতে পারি, এবং 10% না হইলেও মোটামুটি 5% স্টক হয়তোবা দিবে, কারণ নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা মাইনাস হওয়ার কারণে হয়তোবা তার ক্যাশ দেওয়ার অ্যাবিলিটিটা নাই, ক্যাশে ঘাটতি আছে। ওয়ান ব্যাংক সেম, অন এভারেজে বলতে গেলে সেম, ঢাকা ব্যাংকও এই টাইপেরই। তো 25 মে ওয়ান ব্যাংক 25 মে এবং ঢাকা ব্যাংক 28 মে। কোয়ার্টার 3 ছিল আগে ওদের যথাক্রমে ওয়ান ব্যাংকের হচ্ছে 53 পয়সা এবং ঢাকা ব্যাংকের 25 পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো মোটামুটি এদের মাইনাসের আশেপাশে বা এই লেভেলেরই। তো সুতরাং বলা যায় মোটামুটি আমরা 4-5% এর মতো অন এভারেজে 5% কিংবা একটু বেশি ভালো হইলে 6-7%-এর মতো হয়তো বা ক্যাশ ফ্লো মানে স্টক আর ক্যাশ মিলায় পাইতে পারি। এবং যেগুলো ক্যাশ ফ্লো মাইনাস সেগুলো বর্তমানে ক্যাশ দেওয়ার অবস্থায় নেই বলে মনে করি, এবং 3-4% বা 5% ক্যাশ হয়তো বা পাইতে পারি। এছাড়া আইবিআইসি ব্যাংক আছে, মার্কেন্টাইল ব্যাংক আছে, গ্লোবাল ইসলামী ব্যাংক আছে, এগুলোর কোনো নিউজ টিউজ পাওয়া যায়নি। তো বর্তমানে আমি যেটা আলোচনা করতে চাই যে আমাদের যে ব্যাংক সেক্টরের বটম আমরা ধরে ফেলেছি। আমাদের চার্ট অনুযায়ী যদি বলতে চাই, আমরা ব্যাংক সেক্টরের একদম বটমে এসে, আমি যে বলেছিলাম যে এইখান থেকে এই বটম থেকে এই বটমের সাথে কানেক্ট করলে এটা একটা সাপোর্ট জোন। আচ্ছা, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই বটম থেকে এই পর্যন্ত হলো সাপোর্ট জোন, তবে ব্যাংক সেক্টর এখান থেকে খুব বেশি নিচে যাওয়ার অবস্থায় আছে বলে আমার এখানে মনে হয় না, এবং এখান থেকে হালকা আমরা সামান্য একটু পজিটিভিটি দেখব। এবং যেহেতু এই ব্যাংকগুলো দ্বিধায় ছিল তাদের কি হবে, তাদের নিয়ে আলাদা একটা সিদ্ধান্ত, তাদের একবার ক্যাশ মিটিং করে তাদের ডিভিডেন্টের ব্যাপারটা এখানে ঘোষণা করতে দেয় নাই। তো সেই ক্ষেত্রে বলবো এই নিউজগুলোর কারণে হয়তো বা এখান থেকে একটি পজিটিভিটি দেখতে পারি, এবং এখান থেকে আমাদের যেহেতু ব্যাংকগুলোর একটি ডিভিডেন্ড বোর্ড মিটিং সংগঠিত হচ্ছে, তো এখান থেকে মোটামুটি আমরা এই লেভেলটার আশেপাশে হয়তো বা যেতে পারি। তো এখানে 14.5 টাকার একটি গ্যাপ আমরা পেতে পারি বলে আমার ধারণা। তো আমি মূলত ব্যাংক সেক্টর আলোচনা করলাম ইন্ডেক্সের সাথে অ্যালাইন করার জন্য, কারণ আমি বলেছিলাম যে ইন্ডেক্স এখানে থেকে হয়তোবা পজিটিভ যাবে। তো আমরা বলেছিলাম এই লাইনটা ব্রেক না করলে এই পর্যন্ত পজিটিভ যাবে, এবং এই লাইনটা যদি ব্রেক করে তাহলেও পজিটিভ যাবে, সে এই পর্যন্ত হয়তোবা পজিটিভ যাবে, অর্থাৎ 5,000 পর্যন্ত, নয়তো 5,100 থেকে 150-200 পর্যন্ত হয়তোবা যাবে। তো এখান থেকে একটি পজিটিভ অপরচুনিটি তৈরি হইতে পারে, এবং শেষের দিনের যে ক্যান্ডেলটি, সেই ক্যান্ডেলটি আমরা যে লাইন দিয়েছিলাম সেটি নিচেও নামে নাই, এবং সবচেয়ে বড় কথা হলো সেদিন ভলিউমটা ছিল অনেকটা কম। তো আমরা যদি এখান থেকে সবগুলো এক সুতোয় গাঁথার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যেহেতু ব্যাংকগুলোর একটি পজিটিভ নিউজ আসছে এবং ব্যাংকগুলো অবশেষে ডিভিডেন্ড ঘোষণা করতে পারছে, এবং কমিশনও সেটিকে হয়তোবা আপত্তি জানাবে না, অনাপত্তিপত্র দিয়ে দিবে। তো সেইখান থেকে আমরা করি এই নিউজগুলোর উপর বেস করে হয়তোবা আমরা এই লেভেলটা পর্যন্ত খুব শীঘ্রই যাব, এবং এই লেভেলটা পর্যন্ত যেতে পারি যদি ব্যাংকগুলো একটু ভালো পরিমাণে ডিভিডেন্ড দেয় এবং সব কিছু মোটামুটি ভালোভাবে হয়, একটু পজিটিভিটি থাকে, এবং বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সরকারের অবস্থান যদি সুস্পষ্ট থাকে, আমরা খারাপ কিছু না হয় আর কি দেশের পরিস্থিতি, তো এই লেভেলটা পর্যন্ত 5,300 পর্যন্ত আমরা যাইতে পারি। তো এই ছিল আমার ধারণা ইন্ডেক্স সম্পর্কে। বলতে গেলে সব কিছু পজিটিভ থাকলে রাজনৈতিক অবস্থা যদিও বর্তমানে একটু গরম,
তো এই পরিস্থিতিগুলো একটু স্বাভাবিক হলে আমরা মোটামুটি ব্যাংকগুলোও একটু ভালো পরিমাণে তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে এবং এখন ব্যাংকগুলোর উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা না দিলে হয়তোবা আমরা 5100 লেভেলটার আশেপাশে যাইতে পারি, দেন কারেকশানে আসতে পারি। তো এই ছিল আমার মার্কেট সম্পর্কে আলোচনা এবং ব্যাংক সেক্টর সম্পর্কে আলোচনা। ব্যাংক সেক্টর সম্পর্কে বলতে গেলে বর্তমানে এর নিচে আর নামার সম্ভাবনা খুব একটা নেই, যেহেতু তারা নতুন করে বোর্ড মিটিংয়ে ডিসিশান দিয়ে দিয়েছে। তো আশা করি সব কিছু ভালোই হবে। তো আমরা হয়তো বা এই লেভেলটা দেখতে যাচ্ছি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।